ধুর, এই গরমে আবার কারেন্ট চলে গেল। এখানে আসার পর থেকে এই অবস্থা। তাই তো দেখছি। 3 ভাই অনেকদিন বাদে এক হলাম, রাতে সিনেমা দেখার প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। আর কি করবি, দাঁড়া জানলাটা খুলে দিই, এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। তাহলে এখন কি করবি? তোরা যদি রাজি হোস তাহলে আজকে একটু আলাদা কিছু করা যায়। কি প্ল্যান করছিস অনির্বাণদা? প্ল্যান চেট করবি? আমি আর আমার 2টো বন্ধু রিসেন্টলি ট্রাই করেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। সেটা আবার হয় নাকি? সব আজগুবি গল্প তোদের মতো সাইকোলজি ডিপার্টমেন্টের ছেলেরাই রটায়। এটা কি সেফ? হ্যাঁ, যদি আমার ইনস্ট্রাকশন ফলো করিস তাহলে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে অনির্বাণদা, তাহলে প্রুফ করে দে যে প্ল্যান চেট আসলে হয় আর আত্মারা আসে। ঠিক আছে, তাহলে 4টে মোমবাতি নিয়ে আয়। আমার কাছে একটা পেতলের কয়েন আছে। শুভ, তুই আমার ব্যাগ থেকে উইজা বোর্ডটা বের করে নিয়ে আয়। এটা আবার কি? প্রথমবার দেখছি। এটাই তো আসল জিনিস, এবার দেখবি খেলা হবে। তাহলে শুরু কর। অনির্বাণ সবকিছু রেডি করে রজত আর শুভকে বলল, এই সার্কেলটা হচ্ছে আমাদের সেফ জোন। এর ভেতরে স্পিরিট আসতে পারবে না। যা কিছুই হয়ে যাক, ভুলেও সার্কেলের বাইরে যাবি না। পয়েন্টটা হচ্ছে আমাদের মিডিয়াম। এর উপরে আমরা 3জন আঙুল রাখবো আর স্পিরিটের উপর ফোকাস করে আবাহন করব। ঠিক আছে, তো বুঝবো কি করে যে স্পিরিট এসেছে? যখন স্পিরিট আসবে তুই নিজেই টের পেয়ে যাবি। স্পিরিটকে কোয়েশ্চেন করলে কয়েনটা আপনি আপ মুভ হতে থাকবে। স্পিরিট কথা তো বলতে পারে না, কারণ ওদের কোনো বডি হয় না। তাই ওরা টেলিকিনেসিস থ্রু আমাদের প্রশ্নের জবাব দেবে। এর জন্যই এই বোর্ডটা। তাহলে শুরু কর। তো ডাকবি কাকে? প্রথমে আমাদের চেনা কাউকে ডাকলে কিরকম হয়? তাহলে চল দাদুকে ডাকি। আমাদের তো অনেক স্নেহ করতেন, আর যখন উনি মারা গেলেন তখন আমরা খুব ছোট। দাদুকে ডেকে জিজ্ঞেস করি কেমন আছেন। হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, ডাক তাহলে দাদুকে, যদি উনি আসেন। দাদু, আপনি আমাদের সাথে আছেন? এটা কিভাবে সম্ভব? অবশেষে কিছু হলো। আপনি কি ভালো আছেন? মৃত্যুর পর কি কষ্ট হয়? আর কিছু প্রশ্ন করার পর ওরা দাদুকে বিদায় জানিয়ে থেমে যায়। তা বল, কেমন লাগলো? দেখলি তো এসব সত্যি। ধুর, এসব তুই নিজেই করেছিস। এরকম সরল প্রশ্ন তো সবাই করে। আমাকে যদি সত্যি বিশ্বাস করাতে চাস, দেন কোনো অচেনা আত্মাকে ডাক। না, অনেক হয়েছে, এবারে থামি। অচেনা আত্মাকে ডেকে যদি বিপদ হয়? আচ্ছা দাঁড়া, তাহলে এই খবরের কাগজটা দেখি, যদি কাউকে ডাকা যায়। অনির্বাণ কিছু সময় অবধি খবরের কাগজটা ভালো করে দেখে চোখ বন্ধ করে বাকিদের কয়েনের ওপর আঙ্গুল রাখতে বলল। ও মনে মনে কারো আহ্বান যেই করলো, ঘরে রাখা মোমবাতির আগুনটা উত্তাল নেচে উঠল। ঘরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে পুরো ঠান্ডা হয়ে গেল। তাহলে শুরু করি। অজানা আত্মা, আপনি কি আমাদের সাথে যোগাযোগ করতে চান? আরে, ঘরের ভেতরে এটা কি হচ্ছে? আপনি কি পুরুষ না মহিলা? আপনার মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি এখন কোথায় থাকেন? কালো পাহাড়ি? এই জায়গা কোথায়? শেষ প্রশ্নটা করি, আপনি কি আমাদের ক্ষতি করবেন?
আয়না, আয়নার পাশে কেউ দাঁড়িয়ে আছে। কালকের পুরো এক্সপিরিয়েন্সটা ভয়াবহ ছিল। আমি এবার থেকে আর কোনো প্ল্যান চেট করবো না। কালো পাহাড়ি, ইন্টারেস্টিং। একবার সেখানে যেতে হবে। খবরের কাগজে সব ডিটেলস দেওয়া আছে। কলেজের সেমেস্টারের পর বন্ধুদের সাথে প্ল্যান করব। চল উইন্টার সেমেস্টারের ছুটিতে কোথাও একটা ঘুরে আসি। বেশ ভালো আইডিয়া। তো কোথায় যাবি বল? দীঘা চ। সমুদ্রের ধারে শীতকালে বেশ দারুণ লাগবে। দূর, দীঘা অনেকবার গেছি। চল এবার একটু পাহাড়ে অ্যাডভেঞ্চার করে আসি। প্রস্তাবটা মন্দ নয়। তাহলে চল কালো পাহাড়ি যাই। দারুণ জায়গা, দারুণ অ্যাডভেঞ্চার হবে। কালো পাহাড়ি নামটা শোনা শোনা লাগছে। হ্যাঁ, কালো পাহাড়ির নাম কিছুদিন আগেই খবরের কাগজে বেরিয়েছিল। ওখানে নাকি একটা হানাবাড়ি আছে, যেখানে যারাই রাত কাটায় কেউ ফিরে আসতে পারে না। চল ওখানে গিয়ে একটা রাত থেকে আসি। পাগল নাকি? না, আমি নেই এতে। তোরা যেখানে যাওয়ার যা, আমি যাবো না। ভিতর ডিম, ভূত বলেও কিছু হয় নাকি? এটাকে বলে নেগেটিভ প্রমোশন। এইভাবে কিছু একটা গুজব রটিয়ে গোস্ট ট্যুরিজম প্রমোট করছে লোকালরা। আমি রাজি। চল তাহলে কালো পাহাড়ি যাই সবাই মিলে। আমি যাব না, অন্য কোথাও গেলে বল। আরে আমরা সবাই থাকবো তো, কিছুই হবে না। ভূত আমাদের চারজনকে দেখে নিজেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ চল, সবাই মিলে যাব আর মজা করব। অনেকদিন একসাথে কোথাও যাওয়া হয়নি। এটাই তো আমাদের ফাইনাল ইয়ার। আর নাটক করিস না, সবাই একসাথেই যাব। তাহলে একটা নির্ধারিত দিন ঠিক কর, সেদিনই রওনা হব। ঠিক আছে, কিন্তু আমি বলে দিলাম, যদি আমার কিছু ঠিক না মনে হয় আমি ফিরে চলে আসব। তাহলে 22শে ডিসেম্বর আমাদের ফাইনাল এক্সামের পরেই রওনা হব। পৌঁছাতে বেশ অনেক সময় লেগে গেল। জায়গাটা কিরকম নির্জন। আরে বেশ ঠান্ডাও লাগছে। এই, এখন কি করবি? চল স্টেশনের বাইরের থেকে একটা অটো রিজার্ভ করে নেব। স্টেশনের বাইরে একটাই অটো দাঁড়িয়েছিল। রজত অটোওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও দাদা, যাবেন নাকি? আরে যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি। কজন? এই আমরা 4 জন আছি। তো যাবেন কোথায়? কালো পাহাড়ির সেই বিখ্যাত হানাবাড়িতে যাব। আরে পাগল নাকি? ওখানে আমি কেন? কোনো অটোওয়ালাই যাবে না। আরে চলুন না দাদা, একটু বেশি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি উঠে পড়ুন তো। আমি আপনাদের ওই বাড়ির থেকে কিছুটা আগেই নামিয়ে দেব। এর বেশি দূরে আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। 4 জনে অটোতে বসে নিজের গন্তব্যের দিকে এগোতে শুরু করলো। ততক্ষণে চারিদিকে অন্ধকার প্রায় নামার মুখে। আকাশে সূর্য অস্তের একটা লাল আভা ফুটে এসেছিল। তা আপনারা হঠাৎ করে ওই হানাবাড়িতে যাবেন কেন? খবর পড়েননি? আমি কি বলি, আপনাদের আমি অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ভালো করে পাহাড়, নদী, জঙ্গল ঘুরে বাড়ি ফিরে যান। কেন? ওই হানাবাড়িতে কি হয়েছিল? তাহলে শুনুন। ওই বাড়িতে একটা পরিবার থাকতো, একটা দম্পতি আর ওনাদের ছেলে। একদিন সবাইকে মৃত পাওয়া গেল। তারপরের থেকেই নাকি ওখানে কেউ গেলে আর ফিরে আসে না। রাম 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 রাম। আরে ভিতু, তুই চুপ থাকতো। বললাম না এসব গুজব। যা বিশ্বাস করার করুন, কিন্তু বিপদে নিজেরাই পড়বেন। ঠিক আছে, এবার আপনি তাড়াতাড়ি চালান তো।
প্রায় 40 মিনিট পর অটোওয়ালা তাদের হানাবাড়ির থেকে কিছুটা আগে নামিয়ে চলে গেল। 10 মিনিট হাঁটার পর তারা সেই হানাবাড়ির গেটের সামনে এসে পৌঁছালো। তোরা কি শিওর এই বাড়ির ভিতরে যাবি? বাড়িটা দেখে সত্যি গা ছমছম করছে। তুইও ভিতুরাম চন্দনের রোগে আক্রান্ত হলি নাকি? অঙ্কিত, টর্চটা বের কর এবার। হ্যাঁ দাঁড়া, টর্চটা বের করছি। অঙ্কিত টর্চটা বের করে রজতের হাতে দিয়ে দিল। রজত টর্চের বোতামটা টিপতেই টর্চটা ডিপ ডিপ করে জ্বলে উঠল। এরই মধ্যে আকাশ বলে উঠল, আরে ওটাকে দেখ দেখ, ছাদে ওটাকে। কোথায়? কই? কিছুই তো নেই। আমার মনে হলো ওখানে একটা ছোট বাচ্চাকে যেন দেখলাম। আমার সাথে ঠাট্টা করিস না, আমি সত্যি এখনই ফিরে যাব। আরে চুপ কর, এখান থেকে একা হেঁটে স্টেশন যেতে পারবি তো? দূর, কোথায় ফেসে গেলাম। চল এবারে সবাই একসাথে ভেতরে যাই, একটু সাবধানে আসিস। 4 জন টর্চের আলো ফেলে সদর দরজা দিয়ে সেই পুরনো ভগ্নাবশেষ বাড়ির ভেতরে প্রবেশ করলো। ওরা চারিদিকে টর্চের আলো ফেলে দেখতে থাকলো। বাহ, দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং আসছে। নিচটা থাকার জন্য উপযুক্ত নেই। চল সিঁড়ি দিয়ে দোতলায় যাই আর দেখি কি আছে। ওরা 4 জনেই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। এখানে 4টে ঘর দেখতে পাচ্ছি। খুলে খুলে দেখ কোন ঘরে রাত কাটানো যাবে। ওরা এক এক করে ঘরগুলো খুলে ভেতরটা নিরীক্ষণ শুরু করলো। এই ঘরটা থাকার জন্য আমার ঠিক মনে হচ্ছে। পুরো খালি ঘর, একটু ধুলো আছে, সেটার উপরে আমরা চাদর পেতে রাতটা কাটিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, এই ঘরটা ভালো লাগছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস? এই ঘরে কোনো জানলা নেই। ভালো হয়েছে, বাইরে যে ঠান্ডা, জানলা হলে ঠান্ডায় জমে যেতাম। নে, চাদরটা পেতে দিয়েছি, কার্বলিক অ্যাসিডও ছড়িয়ে দিয়েছি, তাতে সাপের উপদ্রব হবে না। আমার খিদে পেয়ে গেছে, ট্রেনের ঝালমুড়ি খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি। চন্দন, এবার লুচি আলুর দমগুলো বের কর। হ্যাঁ করছি, মা সবার জন্য অনেক খাবার পাঠিয়েছে। বাহ, কাকিমার হাতের রান্না। নে এবার বোতলটা খোল, এই ঠান্ডায় একটু ওষুধটা খেয়ে গাটা গরম করে নি। আরে ওটা কি? একটা পুরনো খবরের কাগজ, ডেটটা দেওয়া আছে 16ই জুলাই 1997-এর। কই দেখি একবার। সত্যি তো এটা অনেক বছর পুরনো নিউজ পেপার। ইন্টারেস্টিং। কি লেখা আছে এর মধ্যে? খবরটাই বাড়ি সংক্রান্ত, ছবিও দেওয়া আছে। তাই নাকি? পরে বলতো কি আছে। লেখা আছে, পুলিশ গতকাল কালো পাহাড়ির অগর ভবন থেকে 3টে দেহ উদ্ধার করেছে। সূত্রে মানা হচ্ছে যে এই 3টে দেহ একই পরিবারের সদস্যদের। দোতলার পশ্চিমের ঘরে একটা ছোট বাচ্চার দেহ পাওয়া গেছে, আর পূর্বের একটা ঘরে এক দম্পতির নিথর দেহ পাওয়া গেছে। পুলিশ এখনো তদন্ত করছে যে এটা খুন কি আত্মহত্যা। ওরে বাবা, আমরা তো এখন পূর্বেরই একটা ঘরে আছি, এটা আবার সেই ঘরটা না তো? আরে চুপ কর, বললাম না ভয়ের কোনো ব্যাপার নেই। সে যা বলেছিস। দাঁড়া, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসছি। নিচের তলায় দেখেছিলাম সিঁড়ি ওঠার সময়। একা যাস না, চল সবাই মিলে যাই। ওটাই বাকি রয়েছে, তোরা বস, আমি আসছি কিছুক্ষণে। ভাগ্য ভালো ঘরের কলের জলের লাইন এখনো কাজ করছে। ও মাগো, কি ঠান্ডা জল!
অনেকক্ষণ হয়ে গেল, অঙ্কিত এখনো আসছে না। চল গিয়ে দেখে আসি। ঠিক বলেছিস, চল যাই। আরে বস, তো ওর নিশ্চয়ই পেট খারাপ হয়েছে। এটা কিসের শব্দ? মনে হচ্ছে কেউ নুপুর পরে হাঁটছে। নিশ্চয়ই অঙ্কিতের কাজ। ও তোর মতো ভিতুরামকে ভয় পাওয়ানোর জন্য এসব করছে। দাঁড়া, এক্ষুনি গিয়ে মালটাকে ধরে আনছি। রজত আর অঙ্কিত দুজনেই ফিরল না। আমার একদমই ভালো লাগছে না। হয়তো ওদের সাথে কিছু হয়েছে। তুই থাম তো। কেউ মনে হয় উপরে উঠছে, আমি গিয়ে দেখে আসি। না, আমাকে ছেড়ে যাস না, যাস না। তুই এখানেই বস, আমাদের দুজন বন্ধু এখনো ফিরে আসেনি। ওরা ইয়ার্কি মারছে, না হলে কোনো বিপদে পড়েছে। আমি দেখে আসি, তুই লাইটটার কাছে বস, আমি ওদের এক্ষুনি নিয়ে আসছি। আকাশ যখন সিঁড়ির সামনে আসলো, ও পশ্চিমের দিকের ঘরের সামনে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেল। ছেলেটা একটা নোংরা শার্ট আর হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে ওর দিকেই দেখছিল। ছেলেটার চোখ নির্জীবের মতো স্থির অবস্থায় ছিল। ছেলেটাকে দেখে মনে হচ্ছে এটা সেই ছেলেটাই যাকে আমি বাড়ির বাইরের থেকে দেখেছিলাম। কে তুমি? কোথায় থাকো? তুমি আমার দুটো বন্ধুকে দেখেছো? ছেলেটা কিছু না বলে পশ্চিমের ঘরের একটা দরজা খুলে ভেতরে ঢুকে গেল। আকাশ ও তার পিছু নিয়ে সেই ঘরে প্রবেশ করলো আর দেখলো যে ওর দুটো বন্ধুর নিথর দেহ ঘরের মাটিতে পড়েছিল। ওর কিছু করার আগেই ঘরের দরজাটা আপনা আপ বন্ধ হয়ে গেল আর ওর আত্মনাতে পুরো বাড়িটা কেঁপে উঠল। রাম 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 রাম, এটা আকাশের আওয়াজ ছিল। আমার আসা উচিত হয়নি এখানে। এই ঘটনাটার 20 বছর হয়ে গেছে, কিন্তু আজও এই 4 বন্ধুকে এই বাড়িতে দেখা যায়। স্থানীয় লোকেরা বলে যে এই বাড়িতে এমন কিছু আছে যে আত্মাদের মুক্ত হতে দেয় না। কে জানে এই বাড়ির পরের শিকার কে হবে।